সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব বদলে যাচ্ছে বাংলাদেশের সমীকরণ। আওয়ামী লীগ নেতাদের সুখবর দিলেন তারেক, ফিরছেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সুখবর আওয়ামী লীগের, শেষ চাল নেত্রী শেখ হাসিনার হাতেই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বিএনপি সরকারের অযোগ্যতা অব্যবস্থাপনা প্রকট হচ্ছে মারাত্মক ছোঁয়াচে রোগ হাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মাদক আধিপত্য, বিরাট ক্ষমতায় ফিরছেন হাসিনা, চরম শত্রুই আজ পরম মিত্র, কে ফেরাচ্ছেন নেত্রীকে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হামে নাকাল দেশ, বিএনপি সরকারের নড়বড়ে স্বাস্থ্য খাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দুদিনের সফরে ৭ এপ্রিল দিল্লিতে খলিলুর, কি নিয়ে আলোচনা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ৮৮% জনগণ জানিয়ে দিয়েছেন সংবিধানের কোথায় পরিবর্তন আনতে হবে, সংসদে হাসনাত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পরাশক্তি হওয়ার পরও কেন ইরান যুদ্ধ শেষ করতে পারছে না যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের সর্বোচ্চ নেতা কোথায়, অবশেষে জানা গেল। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। রাজনীতিতে শূন্য বলে কিছু হয় না, শূন্যস্থান কোনো না কোনোভাবে পূরণ হয়ে থাকে। জাতীয় রাজনীতিতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে দীর্ঘদিন ধরেই নেই, ফলে তারা না থাকায় একটা শূন্যস্থান তৈরি হয়েছিল ঠিক। অনেকে মনে করছে ইউনূস ক্ষমতায় আসীন হলেও সেই শূন্যস্থান শূন্যই রয়ে গিয়েছে। বিএনপি ক্ষমতায় প্রত্যাবর্তনে সেই শূন্যস্থান অনেকটাই পূরণ হয়েছে। পুরোপুরি না হওয়ার কারণ আওয়ামী লীগ এখন জাতীয় রাজনীতি থেকে অনেক দূরে। তাদের বাদ দিয়ে যে পদ্মাপাড়ের কোনো রাজনীতি হতে পারে না বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রেক্ষাপটে ভারতের একটি বিখ্যাত দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় তাকে নিয়ে বিশেষ প্রতিবেদন নতুন করে হাসিনার দেশে ফেরার বিষয়টি উস্কে দিয়েছে, জনমনে আলোচনার ঝড় তুলেছে। এই পত্রিকাটি স্বাধীনতা দিবসে প্রাক্কালে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে হাসিনা অভিযোগ করেছেন দেশীয় বিদেশি শক্তির মদতে স্বাধীনতাবিরোধী শক্তিগুলি মুক্তিযুদ্ধের আদর্শকে নস্যাৎ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা বলেন, দেশ এক কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। বহু বাধা পেরিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাবার পর এখন সকল অর্জনকে ক্ষুণ্ণ করার এক গোপন ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে লড়াই করতে হবে। বিশ্লেষকেরা বলছেন, ইদানিং বাংলাদেশে একটি নতুন ধারার রাজনীতি তৈরি হয়েছে। সেই রাজনীতি হল মুক্তিযুদ্ধের আদর্শকে বিনষ্ট করা, দেশভাগ কিংবা পলাশির যুদ্ধকে ৭১-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় করে দেখানোর একটা চেষ্টা চলছে। এমনকি বাংলাদেশ ৩ বার স্বাধীন হয়েছে বলেও কোনো কোনো পক্ষ থেকে দাবি করা হচ্ছে। প্রতিবেদনে ইউনূসের শাসনকাল নিয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। ইউনূস তার শাসনামলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য, ইতিহাস বিকৃত করার চেষ্টা চালিয়েছেন। ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশের যেখানে মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল সব ভেঙে ফেলেন ইউনূসের সাগরেরা। গত ৫৫ বছরের রেকর্ড ভেঙে ব্যাংক থেকে নেওয়া হয়েছে ৩.৫ কোটি টাকার ঋণ, আর বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। দেশের অর্থনীতি তলানিতে চলে গিয়েছে। ২০২৪-এর আন্দোলনে আপামর জনগণ অংশ নিয়েছিল বলে দাবি করা হচ্ছে, যদিও পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকার নকশা। আমেরিকা চেয়েছিল তাদের পছন্দের একটি সরকার ক্ষমতায় আসীন হোক। সেই নীল নকশার ফলশ্রুতি হিসেবেই ইউনূস ক্ষমতায় আসীন হন, তবে বেশি দিন তার পক্ষে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হয়নি। শেখ হাসিনার শাসনকাল নিয়েও কম প্রশ্ন ওঠেনি। হাসিনা নিজের মুখেও সে কথা স্বীকার করে নিয়েছেন, নির্দ্বিধায় জানিয়ে দেন তার আমলেও কিছু ভুল ত্রুটি হয়েছিল। কিন্তু তদারকি সরকারের আমল একদিকে যেমন দুর্নীতি করে গিয়েছে, সমান্তরালভাবে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টাও চালিয়েছে। ফলে ইউনূস সরকার বিদায় নেওয়ায় দেশবাসী অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। এই বদলে যাওয়া পরিস্থিতিতে একটা প্রশ্ন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে, হাসিনা কি তবে ফিরছেন? আওয়ামী লীগকে কি আবার আগের মতো সক্রিয় রাজনীতি করতে দেখা যাবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এটা অনেকটাই তারেক রহমানের উপর নির্ভর করছে।
একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে জামায়াত কিন্তু নতুন বিএনপি সরকারকে অস্বস্তিতে রাখার জন্য সব ছক তৈরি করে রেখেছে। তাদের সঙ্গে রয়েছে বাকি বিরোধীরা। বিএনপি সরকারকে মেয়াদ পূর্ণ করতে হলে কিন্তু আওয়ামী লীগের ওপর নির্ভর করতে হবে। সুতরাং আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে না পারলে সবথেকে বেশি মুশকিলে পড়বেন তারেক রহমান। একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে সেই দলে পচন ধরে। দলের নেতাদের অনেকেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জড়িয়ে যান, আর তার জন্য দলের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়। আওয়ামী লীগ টানা ক্ষমতায় ছিল কয়েক দশক। দলের অনেকেই কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে পড়েন। অনেক নেতা বিদেশে চলে গিয়েছেন। এই সব নেতারা আওয়ামী লীগের কাছে বোঝা হয়ে উঠেছে। শেখ হাসিনা এই সব বোঝা আর বয়ে নিয়ে যেতে চাইছেন না। দলে যারা মীর জাফর রয়েছেন তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন। তার একটা ঝলক কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেই দেখা গেল। আর সেটা হাসিনা করতে চলেছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের কথা মাথায় রেখে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, হাসিনা এটা বুঝতে পেরেছেন বদলে যাওয়া বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হারালে দলটি গুরুত্ব হারিয়ে ফেলবে। এই অবস্থায় তিনি প্রথমে আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চাইছেন। দলের সাধারণ সম্পাদক পদে রদবদলের মাধ্যমে সেই পর্বের সূচনা করলেন হাসিনা। অনেকে বলছেন, জুলাই অগাস্টের অভ্যুত্থানের পিছনে একটা ডিপ স্টেট ছিল না। আওয়ামী লীগের বেশ কয়েকজন ঘনিষ্ঠ নেতা তাদের সহায়তা না দিলে আমেরিকার একার পক্ষে একটা সরকার উল্টে দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না। সূত্রের খবর, দলনেত্রী হাসিনা এখন সেই সব মীর জাফরদের খুঁজে বের করার চেষ্টা করছেন। অনেকে বলছেন, বঙ্গবন্ধু কন্যা এই সব মীর জাফরদের খুঁজে বের করে চরম শাস্তি দেবেন, কারণ এরা শুধু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এদেরকে দলে রেখে দিলে একদিন দলটাই অস্তিত্ব সংকটে পড়বে। অনেকে আশা প্রকাশ করেছিলেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে দুর্বৃত্তায়ন করেছে, আওয়ামী লীগের মূল নেতৃত্বের সঙ্গে হাসিনাকে বিচ্যুত করেছেন, শেখ হাসিনার সঙ্গে তৃণমূলকে বিচ্ছিন্ন করেছেন, আওয়ামী লীগকে তার মূল নীতি থেকে সরিয়ে দিয়েছেন, মনোনয়ন নিয়ে দলের যারা বাণিজ্য করেছেন তাদের আর হাসিনা ছেড়ে দেবেন না। গত ১৬ বছর ধরে ক্ষমতায় থাকার সুবাদে এরা মধু খেয়েছেন আর দলের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন। বিএনপি, জামায়াতের মতো দলের সঙ্গে গোপনে আঁতাত করেছেন। দলের মধ্যে এরা একটা সমান্তরাল নেতৃত্ব তৈরির চেষ্টা চালায়। হাসিনা এবার সেই মৌচাক ভেঙে দিতে বদ্ধপরিকর। সাধারণ সম্পাদক পদে রদবদলের মধ্যে দিয়ে সেই কাজ তিনি শুরু করলেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিশেষ সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমের তরফে বলা হয়েছে, শেখ হাসিনা শীর্ষ নেতৃত্বে বড় ধরনের রদবদল আনতে চলেছেন। অনেকে বলছেন, আওয়ামী লীগের একটা প্রবল ঝাঁকুনির দরকার ছিল। দলনেত্রী নানা কারণে নিজে ব্যস্ত থাকায় তিনি সেই ঝাঁকুনি দিতে পারেননি। 12 ফেব্রুয়ারি নির্বাচন হাসিনাকে সেই রাস্তা তৈরি করে দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা হলে দলটি ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, হাসিনা যদি দলের পরিকাঠামোগত পরিবর্তন আনেন, নতুন পরিকাঠামো জাতীয় রাজনীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে তো? বাংলাদেশে এখন ক্ষমতায় রয়েছে বিএনপি। তারা আওয়ামী লীগের প্রতি কতটা সদয় হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্যদিকে সেনাবাহিনীও আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছে। তারাও চাইবে না আওয়ামী লীগ আবার ফিরে আসুক। সেনাবাহিনী গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু দেশবাসী বুঝে গিয়েছে বাংলাদেশকে বাঁচাতে পারে একমাত্র আওয়ামী লীগ। দেশবাসীর কথা কানে দেবেন কি তারেক? রাজশাহী অঞ্চলে হাম ছড়িয়ে পড়ছে, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার বদলে যেন অব্যবস্থাপনার এক বিপজ্জনক চক্রেই আটকে আছে চিকিৎসা ব্যবস্থা ও প্রশাসন। মারাত্মক সংক্রামক এই রোগের আক্রান্ত শিশুদের আলাদা করে চিকিৎসা দেওয়ার মৌলিক প্রোটোকল উপেক্ষা করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ থাকা শিশুদের রাখা হচ্ছে অন্যান্য অসুস্থ শিশুদের সঙ্গেই, যা সরাসরি নতুন সংক্রমণের ঝুঁকি তৈরি করছে। অন্য উপসর্গ নিয়ে ভর্তি হয়ে হামের লক্ষণ নিয়ে মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে নমুনা পরীক্ষা করে একাধিক শিশুর হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারপরেও বাস্তবে নেই কোনো কার্যকর আইসোলেশন ব্যবস্থা। সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানোর কথা থাকলেও রোগীদের সেখানে নেওয়া হচ্ছে না, ফলে হাসপাতালই পরিণত হচ্ছে সংক্রমণ ছড়ানোর কেন্দ্রে। পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয় মৃত্যুর ঘটনায়। আইসিইউ সংকট, অব্যবস্থাপনা ও বিলম্বিত চিকিৎসার কারণে একের পর এক শিশু মারা যাচ্ছে। গুরুতর অসুস্থ শিশুদের জন্য আইসিইউতে নেওয়ার দীর্ঘ সিরিয়াল, সীমিত শয্যা, সব মিলিয়ে চিকিৎসা ব্যবস্থার ভেঙে পড়া চিত্র স্পষ্ট। এমনকি যেসব শিশুদের অবস্থা সংকটাপন্ন তাদেরও সাধারণ ওয়ার্ডেই রাখা হচ্ছে, যেখানে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে।
চিকিৎসা কর্তৃপক্ষ দায় এড়াতে নানা অজুহাত দিচ্ছে, কোথাও অক্সিজেন সরবরাহের সীমাবদ্ধতা, কোথাও অতিরিক্ত রোগীর চাপ। কিন্তু প্রশ্ন থেকে যায়, সংক্রামক রোগের প্রাদুর্ভাবের সময় ন্যূনতম প্রস্তুতি কেন ছিল না? কেন আইসোলেশন ব্যবস্থা কার্যকর করা গেল না? এই সংকট শুধু হাসপাতালের অব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বৃহত্তর প্রশাসনিক ব্যর্থতার প্রতিফলন। রাজশাহী অঞ্চলে হামের বিস্তার বাড়লেও বিএনপি সরকারের পক্ষ থেকে নেই কোনো দৃশ্যমান জরুরি উদ্যোগ, নেই জনসচেতনতা কার্যক্রম, নেই কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা। মাঠ পর্যায়ে নজরদারি দুর্বল, আর কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের অভাব স্পষ্ট। সরকারের অযোগ্যতার কারণে একটি প্রতিরোধযোগ্য রোগ ধীরে ধীরে জনস্বাস্থ্য সংকটে রূপ নিচ্ছে। শিশুদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিয়ে প্রশাসন ও স্বাস্থ্য খাতের এই নিষ্ক্রিয়তা শুধু অযোগ্যতাই নয়, বরং এক ধরনের দায়িত্বহীনতার পরিচয়। অনেকদিন ধরেই তিনি ফিরবে বলে জানিয়ে এসেছেন। শুধু ফেরা নয়, দলীয় কর্মীদের মাঠে নামার নির্দেশও দিয়েছেন। সামনেই স্থানীয় সরকার নির্বাচন। জাতীয় সংসদ নির্বাচনে দল অংশ নিতে পারেনি, তাই কর্মীদের মনোবল তলানিতে চলে গিয়েছে। তারা যাতে মানসিক দিক দিয়ে পুরোপুরি ভেঙে না পড়েন, তার জন্য কোনো না কোনো সময়ে নেত্রীকে কিছু না কিছু বলতে শোনা গিয়েছে। কিন্তু বছরের পর বছর বিদেশে থাকলে দেশের সঙ্গে যে সম্পর্ক যেমন ক্ষীণ হয়ে আসে, দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মাঝারি এবং তৃণমূল স্তরের নেতাকর্মীদের সম্পর্কে প্রভাব পড়ে। এভাবে বেশি দিন চলা যাবে না সেটা বুঝতে পেরেছেন নেত্রী, তাই এবার দেশে ফেরার জন্য পাকাপাকি মনস্থির করে ফেলেছেন। এখন প্রশ্ন হল, কিভাবে তিনি ফিরবেন, তাকে কে ফেরাবে? হাসিনা নিজেও জানিয়ে দেন, আওয়ামী লীগ পলায়ন বৃত্তির রাজনীতি করে না, আওয়ামী লীগ কোনোভাবেই পিছু হটে না। এটা যে নিছক কথার কথা নয়, তার প্রমাণ ইতিহাস। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে কম চেষ্টা হয়নি, কার্যক্ষেত্রে দেখা গিয়েছে ঠিক তার উল্টো। যে বা যারা দলটিকে মুছে ফেলার চেষ্টা করেছে, তারা রাজনীতি থেকে মুছে গিয়েছেন সেই সব কুচক্রীরা। রাজনীতি আর দাবার চাল যে হুবহু মিলে যেতে পারে, তার সাক্ষী রইল বিশ্ব। যে তথ্য শুনলে অনেকে বিস্মিত হবে, যে বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়াল থেকে কাজ করছে জামায়াত ইসলামী। এই তথ্য শুধু বিস্ফোরক নয়, এই তথ্য বিশ্বাস করা খুব মুশকিল। এই প্রসঙ্গে আরেকটি কথা বলা দরকার। রাজনীতিতে চিরকালের শত্রু বলে যেমন কিছু হয় না, চিরকালের মিত্র বলে হয় না। কখনো কখনো শত্রুর শত্রু আমার মিত্র ফর্মুলাও কাজ করে। এখানে ঠিক সেটাই হয়েছে। বিএনপি ক্ষমতায় আসীন হয়েছে, জামায়াত প্রধান বিরোধী দল। জামায়াত শাসক দলের রাজনৈতিক শত্রু, আবার আওয়ামী লীগেরও রাজনৈতিক শত্রু। তারা এখন কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে। এই প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের উল্লেখ করতে হয়। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে তাকে প্রশ্ন করা হলো। তিনি বলেন, দলটির ওপর যেমন নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞা বহাল থাকবে। যদিও তারেক রহমান কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তবে খেলা এবার ঘুরে গিয়েছে। যে দলটি আওয়ামী লীগকে কোনোভাবেই সহ্য করতে পারে না, সেই জামায়াত এখন হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পর্দার আড়াল থেকে ঘুঁটি সাজাচ্ছে। সূত্রের খবর, তৃতীয় একটি দেশের মধ্যস্থতায় জামায়াতের শীর্ষ নেতাদের সঙ্গে ভারতের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। এই প্রসঙ্গে দাবা খেলার একটি বিশেষ চালের কথা উল্লেখ করতে হয়। রাজাকে বাঁচাতে অনেক সময় ঘুঁটি অদলবদল করতে হয়। বাংলাদেশের বর্তমান অস্থির রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে এবং বড় কোনো শক্তির চাপ সামাল দিতে জামায়াত এই মাস্টার প্ল্যান নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে গভীর রাতে শেখ হাসিনা ভারত থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছে গিয়েছেন। এটা কি শুধুই গুঞ্জন, নাকি বাস্তবেই সেটা ঘটেছে? গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে। নিশ্চিদ্র পাহারায় কয়েকটি কালো কাঁচঘেরা গাড়িতে করে শেখ হাসিনাকে তার পৈতৃক ভিটায় নিয়ে আসা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে সাধারণ মানুষের মনে তৈরি হয় তীব্র কৌতূহল এবং বিভ্রান্তি। প্রশ্ন ঘোরাঘুরি করতে শুরু করে, হাসিনা কি সত্যিই দেশে ফিরেছেন, নাকি তার প্রত্যাবর্তন নিয়ে রঙিন গল্প তৈরি করা হচ্ছে? দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বর্তমানে এক ভয়াবহ ও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। এবছর এখন পর্যন্ত অর্ধশতাধিক বেশি শিশুর প্রাণ কেড়ে নিয়েছে এই সংক্রামক ব্যাধি, যার মধ্যে চলতি মার্চ মাসেই মৃত্যুর হার সবচেয়ে বেশি। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জ সহ অন্তত 7টি জেলায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে হাম। স্বাস্থ্যখাতের এই নাজুক অবস্থার জন্য বিএনপি সরকারের অব্যবস্থাপনা এবং অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যখাত নিয়ে অবহেলাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালে শিশু আইসিইউ সংকট এখন চরমে।
তথ্যমতে গত 10 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত মাত্র 18 দিনে আইসিইউ শয্যার অপেক্ষায় থাকতে থাকতেই 51টি শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। চিকিৎসকদের আক্ষেপ, সময়মতো আইসিইউ সেবা নিশ্চিত করা গেলে এদের একটি বড় অংশকে বাঁচানো সম্ভব ছিল। দীর্ঘদিনের পুঞ্জীভূত অবহেলায় স্বাস্থ্য খাতের এই কঙ্কালসার দশা এখন সাধারণ মানুষের জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পরিস্থিতি এখন হুলস্থুল। হাসপাতালের মোট রোগীর একটি বড় অংশই শিশু, যার মধ্যে 40% হামে আক্রান্ত। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে আইসোলেশন কর্নারের মেঝেতে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে। এক বিছানায় গাদাগাদি করে থাকছে 2 জন করে রোগী। মার্চ মাসে এখন পর্যন্ত 243 জন হাম রোগী ভর্তি হয়েছে। শুধুমাত্র 29 মার্চ একদিনেই ভর্তি হয়েছে 46 জন। আইসিইউ ও সিসিইউ সুবিধা না থাকায় আশঙ্কাজনক অবস্থায় 80 জন শিশুকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেও থামছে না হামের ঢল। চলতি মাসে সেখানে 106 জন রোগী ভর্তি হয়েছে, যাদের মধ্যে 5টি শিশু মারা গেছে। পরিস্থিতি সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ 3টি বিশেষ মেডিকেল টিম গঠন করে হাম কর্নার চালু করতে বাধ্য হয়েছে। শিবগঞ্জের পলিয়ারা খাতুন বা তেলকুপির রুমি খাতুনের মতো শত শত মা এখন দিশেহারা। শিশু বিশেষজ্ঞ ডাক্তার মাহফুজ রায়হান জানান, টিকাদানের হার কম থাকায় পরিস্থিতি বেসামাল হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে হামের যে ভয়াবহ বিস্তার দেখা যাচ্ছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি রাজনৈতিক অব্যবস্থাপনা এবং স্বাস্থ্য খাতের কাঠামোগত ভঙ্গুরতার এক করুণ বহিঃপ্রকাশ। যখন একটি দেশে হামের মতো সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগে অর্ধশতাধিক শিশুর প্রাণ যায়, তখন বুঝতে হবে যে দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে। দুদিনের সরকারি সফরে আগামী 7 এপ্রিল দিল্লি যাচ্ছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার গঠনের পরে এটিই হতে চলেছে কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর। খলিলুর রহমান মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে এর আগে গত বছর দিল্লি সফর করেছেন। বাংলাদেশে বিএনপি নেতা তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পরে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ঢাকার কূটনৈতিক মহলের আশা, ইউনূসের অন্তর্বর্তী শাসনামলে ভারতের সঙ্গে দুদেশের সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল তা নিরসনে খলিলুরের এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কূটনৈতিক সূত্রের খবর, দিল্লি থেকে খলিলুর মরিশাসের পোর্ট লুইসে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ওশান কনফারেন্সেও যোগ দেবেন। এই সফরে খলিলের সফর সঙ্গী থাকছেন প্রধানমন্ত্রীর বিদেশ বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও। দিল্লি সফরের প্রথম দিন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে বৈঠকের বিষয়েও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। সোমবারই বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসর ড.এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে ঢাকা সেনানিবাস সশস্ত্র বাহিনী বিভাগে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌজন্য আলোচনায় বাংলাদেশ পাকিস্তান সামরিক ও কৌশলগত সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেছেন তারা। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৬৮% গণভোটে হ্যাঁ এর পক্ষে। জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সংবিধানের কোন কোন জায়গায় পরিবর্তন প্রয়োজন। আজ মঙ্গলবার জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে মুলতবি প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন তিনি। সংবিধানকে যারা ছুঁড়ে ফেলতে চান তাদের স্বাধীনতা বিরোধী ট্যাগ দেওয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে অপমান করা হয়েছে কিনা তা ভেবে দেখারও আহ্বান জানান তিনি। সংসদে দেওয়া বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমানের বক্তব্যের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, এই সংবিধানের কিছু অংশ উনারা মেনেছেন, কিছু অংশ উনারা মানেননি। মানে যে অংশটা উনাদের পক্ষে গেছে ওটাই মেনেছেন, যেটা বিপক্ষে গেছে তা মানেননি। ওনারা কখনো সাংবিধানিক, কখনো অসাংবিধানিক। এই সংবিধান মানতে গেলে অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়। সেদিন কোন প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে বর্তমান আইনমন্ত্রীকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছিল? ছাত্র জনতার রায়ের মধ্য দিয়ে বেগম জিয়াকে কারাগার থেকে বের করা হয়েছিল। সংবিধানের যে জায়গায় আপনারা সুবিধাভোগী হবেন সেই জায়গাগুলো মেনেছেন। গাং পার হলে মাঝি কোন দুলাভাই, এমন প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, গত 17 বছর আপনাদের ধান খেতে ঘুমাতে হয়েছে। মহাসচিব কান্না করে বলেছেন, তাদের নেতাকর্মীরা ঢাকায় এসে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। আজকে লাখ লাখ নেতাকর্মী রক্ত দিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের রক্ত, শ্রম ও ঘামের মধ্য দিয়ে হাসিনার পতন হয়েছে।
হাসিনার পতনের পর গণরায় কখনও কেতাবের কাছে মাথা নত করে না। এটা ভ্যাটিকান সিটি নয় যে গসপেল অনুযায়ী পরিচালিত হবে। ৬৮% জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এই সংবিধানের মৌলিক কোন জায়গায় পরিবর্তন আনতে হবে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক ও অর্থনৈতিক ক্ষমতা হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন দ্রুত ও নির্ণায়কভাবে যুদ্ধ শেষ করতে পারছে না? বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে দৃশ্যমান শক্তির ভারসাম্য একপাক্ষিক হলেও বাস্তবতা অনেক বেশি জটিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায়ই ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে বলেন, দুর্বল পক্ষের হাতে কোনো তাস থাকে না। কিন্তু ইরানের ক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। সামরিকভাবে পিছিয়ে থাকলেও তেহরান কৌশলগতভাবে এমন কিছু সুবিধা কাজে লাগাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রথমত, হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ন্ত্রণে রেখে ইরান একটি শক্তিশালী চাপের হাতিয়ার তৈরি করেছে। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ইরান এই পথ বন্ধ বা সীমিত করে দিয়ে বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করার সক্ষমতা দেখিয়েছে। এর ফলে শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ববাজারও বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চাইলে সামরিক শক্তি ব্যবহার করে প্রণালীটি খুলে দিতে পারে, কিন্তু এর ঝুঁকি অত্যন্ত বেশি। এমন পদক্ষেপ নিলে ইরান পাল্টা হামলা চালাতে পারে, এমনকি মার্কিন জাহাজ লক্ষ্যবস্তু হতে পারে। এতে সংঘাত আরও বিস্তৃত হয়ে বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে, যা রাজনৈতিকভাবে ট্রাম্পের জন্য ক্ষতিকর হতে পারে। এছাড়া স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনাও যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি। এতে মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা বাড়বে, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে ইরানের অর্থনৈতিক দুর্বলতা থাকা সত্ত্বেও তারা দীর্ঘমেয়াদী সংঘাত টিকিয়ে রাখার কৌশল নিচ্ছে। নিষেধাজ্ঞার চাপে থাকা দেশটি জানে সময়ে যত গড়াবে ততই বৈশ্বিক অর্থনৈতিক চাপ বাড়বে এবং যুক্তরাষ্ট্রের ওপর রাজনৈতিক চাপও বৃদ্ধি পাবে। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী সীমিত কিছু ট্যাঙ্কার চলাচলের অনুমতি আদায়কে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হলেও বিশ্লেষকরা বলছেন এটি বাস্তবে বড় কোনো অগ্রগতি নয়। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন শতাধিক ট্যাঙ্কার চলাচল করত, সেখানে এই সংখ্যা খুবই কম। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং প্রয়োজনে তা শিথিল করার মাধ্যমে চাপ প্রয়োগের সুযোগ রাখে। তবে এই কৌশলও দ্বিমুখী। তেল সরবরাহে বিঘ্ন ঘটলে বৈশ্বিক বাজারে দাম বেড়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ এখন সরাসরি সামরিক সংঘর্ষের চেয়ে বেশি কৌশলগত ধৈর্যের লড়াইয়ে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের হাতে শক্তিশালী সামরিক ক্ষমতা থাকলেও তা ব্যবহার করার প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে বড় রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকি জড়িত। সবশেষে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি দ্রুত কার্যকর কূটনৈতিক সমাধান না আসে তবে এই সংঘাত আরও জটিল ও দীর্ঘায়িত হতে পারে। এতে শুধু সংশ্লিষ্ট দেশগুলোই নয়, পুরো বিশ্ব অর্থনীতি বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী অংশ নেবে না। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চ্যানেল 12 গত রোববার জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায় তবে ইসরায়েলি সেনারা স্থলভাগে অংশ নেবে না। ইসরায়েলের এই অবস্থানের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে যে এই ধরনের অভিযানের দায়িত্ব মার্কিন বাহিনীর ওপরই ছেড়ে দেবে তেল আবিব। এই প্রতিবেদনটি এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের পরিকল্পনা নিয়ে ওয়াশিংটনেই নতুন করে সমালোচনা চলছে। পেন্টাগন সীমিত অভিযানসহ বিভিন্ন বিকল্পের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যদিও হোয়াইট হাউস প্রকাশ্যে নিশ্চিত করেনি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কোনো পদক্ষেপে অনুমোদন দিয়েছেন। যে কোনো মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান প্রকাশ্য হুমকি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন যে মার্কিন সেনারা দেশে প্রবেশ করলে ভয়াবহ প্রতিরোধের মুখোমুখি হতে হবে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে স্থল অভিযান ভিয়েতনাম যুদ্ধের মতো একটি কৌশলগত ভুল হবে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক রবার্ট পেপ বলেছেন, ভিয়েতনাম স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে কখন আকাশযুদ্ধ স্থলযুদ্ধে পরিণত হয়। তিনি সতর্ক করে বলেন, ইরান যুদ্ধেও এখন একই ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং আগামী 10 দিনই নির্ধারণ করবে এরপর কি ঘটবে। চ্যানেল 12 এর প্রতিবেদনটি নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমেরিকা ফার্স্ট নীতির অনুযায়ীদের যুক্তি, ওয়াশিংটনকে একটি ব্যয়বহুল স্থল যুদ্ধের দিকে ঠেলে দেয়া হচ্ছে, অথচ ইসরায়েল ইরানের অভ্যন্তরে যুদ্ধ করার জন্য নিজেদের সেনা পাঠাতে চাইছে না। সূত্র মিডল ইস্ট মনিটর। ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর আর প্রকাশ্যে দেখা যায়নি মোজতবা খামেনিকে।
এ কারণে তার সুস্থতা কিংবা জীবিত থাকা নিয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, গত ২৮ ফেব্রুয়ারির হামলায় মোজতবা গুরুতর আহত হয়েছেন। ওই হামলায় গুরুতর আহত হওয়ার পর তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে রয়েছেন বলে দাবি করে পশ্চিমা মিডিয়া। এসব দাবি প্রত্যাখ্যান করলেও ইরানের সর্বোচ্চ নেতা ঠিক কোথায় আছেন তা স্পষ্ট করেনি তেহরান। এর মধ্যেই বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, রাশিয়ার রাজধানী মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতাকে। সেখান থেকেই সম্প্রতি ইরাকি জনগণের উদ্দেশ্যে কৃতজ্ঞতা বার্তা জানান তিনি। কয়েকটি পশ্চিমা গণমাধ্যমের দাবি, ওই বিবৃতিটি তিনি মস্কো থেকে পাঠিয়েছেন। এর আগে সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর ইরানের নববর্ষ নওরোজে দেওয়া প্রথম বিবৃতিও অজ্ঞাত স্থান থেকে পাঠান মোজতবা। তার দুটি বিবৃতি রাষ্ট্রীয় গণমাধ্যমে অন্য আরেকজন পাঠ করে শোনান। এসব ঘটনার পর অবশেষে ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান নিয়ে স্পষ্ট বার্তা পাওয়া গেছে। সংবাদ মাধ্যম RT-CVI-কে দেওয়া সাক্ষাৎকারে তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেক্সেই দেদাভ জানিয়েছেন, মোজতবা খামেনি ইরানেই রয়েছেন। জনগণের বোঝা প্রয়োজন যে তার জনসম্মুখে উপস্থিত না হওয়ার পেছনে যথেষ্ট কারণ রয়েছে। এই রুশ কূটনীতিক বলেন, ইরানি নেতৃত্ব বারবার বলেছে নতুন নেতা ইরানেই আছেন, কিন্তু শত্রুপক্ষের হায়েনা চোখ থেকে নিরাপদ অবস্থানে রয়েছেন। নিরাপত্তার কারণেই তিনি জনসম্মুখে আসা থেকে বিরত রয়েছেন। সূত্র তাস।